আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের রাতের সংবাদ শুরু করছি। আমি মোহাম্মদ জাকির হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকার বিএনপির অভিযোগ ব্যক্তিগতভাবে নেয়, মন্তব্য রুহুল কবির রিজভীর। রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান। নেপালে রাজতন্ত্র ফেরানোর দাবি, সাবেক রাজার সমর্থনে হাজারো মানুষ। এবং আফগানিস্তানের ক্রিকেটকে নিষিদ্ধ করতে আইসিসিকে চিঠি দিল হিউম্যান রাইটস। এবার বিস্তারিত। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। আগামী অক্টোবরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার সিসিএএম নাসির উদ্দিন। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান তিনি। প্রধান উপদেষ্টা যেদিন ঘোষণা দিয়েছেন সেদিন থেকেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ করছে ইসি। নির্বাচনের টাইমলাইন ডিসেম্বরের মাথায় রেখেই কাজ করছে কমিশন। ডিসেম্বরে ভোট হলে অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে। আমরা জানিয়েছি, আমরা যা যা করতেছি সেটা জানিয়েছি, যে আমরা তো ভোটার রেজিস্ট্রেশনের বিষয়টা জানিয়েছি, আমরা তো ইন্ডিয়া পার্টি রেজিস্ট্রেশনের জন্য অ্যাডভার্টাইজমেন্ট জানিয়েছি। আমরা শিগগিরই প্রকিউরমেন্টে যাব। প্রকিউরমেন্টটা তো অনেক সময় সাপেক্ষ বিষয়, এটা যাব। তো এই কাজগুলো যেগুলো সময় সাপেক্ষ বিষয় যেগুলো আছে, ওগুলো 5-6 মাস 7 মাস সময় লাগে। তো সেগুলা বলছি যে আমরা এগুলো খুব শুরু করতেছি আগে। তারপর আমাদের যে অবজারভার পলিসিগুলো আমরা রিভাইজ করতেছি। ফরেনটা বোধহয় রিভাইজ করা লাগবে না, আমার ডোমেস্টিক পলিসিটা একটু রিভাইজ করতে হবে। তারপর আমরা সময় মতো ওই অবজারভার নিয়োগের প্রক্রিয়াটাও আমরা শুরু করব। ওই যে অ্যাপ্লিকেশন ইনভাইট করা অবজারভার নিয়োগের জন্য, সেটা আমরা করবো, যথাসময়ে করবো আর কি। মোটামুটি আমরা ওই যেহেতু একটা টাইমলাইন আছে আর্লিয়েস্ট ইন ডিসেম্বর, সেটাকে মাথায় রেখে আমাদের প্রস্তুতি আমরা যাতে নিয়ে যাচ্ছি, যাতে ডিসেম্বরে ইলেকশন হলে তো সে অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে। পাচার করা টাকা কিভাবে আনা যায় তা ত্বরান্বিত করার জন্য খুব শীঘ্রই একটি বিশেষ আইন করা হবে বলে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান। প্রেস সচিব এ সময় বলেন, পাচার করা টাকা উদ্ধারের জন্য প্রথম থেকেই অন্তর্বর্তী সরকার তৎপর ছিল। প্রফেসর ইউনূস প্রথম থেকেই বলে আসছেন যে এটা বাংলাদেশের মানুষের টাকা। সেজন্য গত সেপ্টেম্বর মাসে 11 সদস্যের একটি টাস্কফোর্স গঠন করা হয়। প্রচুর ল ফার্মের সঙ্গে সরকার ও টাস্কফোর্স কথা বলছে। ল ফার্মের সঙ্গে এগ্রিমেন্ট করতে এই আইনটি সাহায্য করবে বলেও জানান তিনি। এই টাকাটা উদ্ধারের জন্য প্রথম থেকেই ইন্টারিম গভর্নমেন্টের প্রয়াস ছিল এবং প্রফেসর ইউনূস প্রথম থেকেই বলে আসছেন যে এটা হচ্ছে আমাদের এই গভর্নমেন্টের খুবই একটা টপ প্রায়োরিটি, কারণ এটা বাংলাদেশের মানুষের টাকা এবং এটা যেভাবে হোক আমরা এই টাকাটা ফিরিয়ে আনতে চাচ্ছি। এটা আপনারা জানেন, এটা খুবই কাম্বারসাম একটা এফার্ট এবং বাট আমাদের ফোকাসটা ইন্টারিম গভর্নমেন্টের ফোকাস প্রথম থেকেই ছিল যে কিভাবে টাকাটা আনা যায়। অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির অভিযোগকে ব্যক্তিগতভাবে নেয় বলে মন্তব্য করলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কোনো কোনো ক্ষেত্রে কৌশলে প্রতিশোধও নেয়ার চেষ্টা করে বলেও অভিযোগ করেন তিনি। সোমবার নয়াপল্টনে মহিলা দলের বিক্ষোভ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী এ সময় বলেন, দেশে ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে, কোথাও নারীদের নিরাপত্তা নেই। শেখ হাসিনার আমল থেকেই নারীরা নির্যাতিত হয়েছিলেন। এখন তো ছাত্রলীগ যুবলীগ নেই, তাহলে কারা এই হিংস্রতার সঙ্গে জড়িত? প্রশাসন ঠিক থাকলে দেশে এমন বিশৃঙ্খলা হতো না বলেও মন্তব্য করেন তিনি। অবৈধ টাকার সাথে সমাজের অপরাধের সম্পর্ক রয়েছে। 30 লক্ষ মানুষের আত্মহত্যের মধ্যে দিয়ে অর্জিত যে দেশ 1500-1600 শিশু, কিশোর, তরুণ, ছাত্র এবং শ্রমিকদের রক্তের বিনিময়ে গণতন্ত্রের লড়াইয়ের জেরে 7-8 বছরের শিশু আসিয়া সে তার আত্মীয়র বাড়িতে ধর্ষিত হচ্ছে, সে তার আত্মীয়র বাড়িতে লাঞ্ছিত হচ্ছে, নিজের বোনের শ্বশুর বাড়ি। তাহলে আর নিরাপত্তা কোথায়? নিজের বোনের শ্বশুর বাড়ি যদি একটি নারী শিশুর, মেয়ে শিশুর নিরাপত্তার জায়গা না হয়, তাহলে আর কোথায় জায়গা হতে পারে? এখন তো শেখ হাসিনা নেই, এখন তো আওয়ামী লীগ নেই, এখন তো যুবলীগ নেই,
এখন তো ছাত্রলীগ নেই, তাহলে কারা এর সাথে জড়িত? কারাই দুষ্কর্মের সাথে জড়িত? কারাই কলঙ্কিত হিংস্র ঘৃণ্য অপরাধের সাথে জড়িত? আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের কাছ থেকে আমরা জানতে চাই, জাতীয়তাবাদী মহিলা দলের সমস্ত এবারে জেলা সংবাদ। যশোরের রাষ্ট্রদ্রোহী মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়েছে আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ আদেশ দেন। আদালতের পাবলিক প্রসিকিউটর ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বিষয়টি নিশ্চিত করেন। তিনি এ বিষয়ে বলেন, যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন 2015 সালের 22 জানুয়ারি তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করেন। তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে ঘৃণা, বিদ্বেষ, অবজ্ঞা ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন, যা রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে মামলায় উল্লেখ করা হয়। কিন্তু দীর্ঘ 9 বছর ধরে চলমান এই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারেক রহমানকে আজ বেকসুর খালাস দেওয়া হয়। 9/11/2014 সালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটা রাষ্ট্রদ্রোহী মামলা করে 124-এর ক ধারা মতে একটা মামলা দায়ের করেন জনাব আফজাল হোসেন, SM আফজাল হোসেন একটা মামলা দায়ের করেন এবং তার আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্দুল কাদের। এই মামলা দায়ের করার পরে পরবর্তী সময় এই মামলাটি আমলে নিয়ে এবং এটা কোতোয়ালি থানায় প্রেরণ করেন এবং থানা এটাকে আমলে নিয়ে এই মামলাটাকে ইজাহার হিসাবে গণ্য করেন এবং এই মামলাটি আদালতে আসার পরে এটা বিচারিক প্রক্রিয়া যেটা ছিল সেটা করছিল। কিন্তু আপনারা জানেন যে এই মামলায় যে অভিযোগটা দেওয়া হয়েছে সেটা প্রায় 7 বছর ধরে এই মামলাটা ওখানে পড়েছিল, মানে আমলে আদালতে। আমরা সেই মামলাটাকে মনে করছি এই মামলাটা নিষ্পত্তি হওয়া দরকার এবং রাষ্ট্র যে অর্থ ব্যয় হচ্ছে এর পিছনে এটাকে আসলে এটা নিষ্পত্তি হওয়া তো জরুরি। সেই জন্য আমরা পাবলিক প্রসিকিউটর হিসাবে রাষ্ট্রের পক্ষ থেকে এখন আমরা এই মামলাটাকে আপনারা জানেন আমরা যে চার্জের এগেনস্টে আমরা পাবলিক প্রসিকিউটর হিসেবে আমরা করতে পারি, সেটা হচ্ছে 494 ধারা মতে আমরা এটা দাখিল করতে পারি এবং করেছিলাম। করার পরে সেটা আমাদের আমলি আদালত এটাকে গ্রহণ করে নাই। পরবর্তী সময় আমরা সেটার বিরুদ্ধে রিভিশন মামলা করেছি এবং রিভিশনে আজকে আমাদের যশোরের জেলা এবং দায়রা জজ আদালত এই মামলার শুনানি অন্তে আমাদেরকে তারেক সাহেবকে মামলা থেকে অব্যাহতি বা খালাস দিই। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। নেপালের সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহকে স্বাগত জানিয়ে হাজারো সমর্থক রাজধানী কাঠমান্ডুতে সমাবেশ করেছে। এ সময় বিলুপ্ত রাজতন্ত্র পুনর্বহালের দাবিও জানান সমর্থকরা। পশ্চিম নেপাল সফর শেষে সাবেক রাজা রোববার কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রায় 10,000 সমর্থক রাজাকে স্বাগত জানান। এ সময় তারা স্লোগান দিতে থাকে, রাজপ্রাসাদ খালি করো, রাজাকে ফেরাও, দেশ বাঁচাও। রাজার সমর্থকদের ভিড়ের কারণে বিমানবন্দরে প্রবেশের রাস্তা বন্ধ হয়ে যায়। সেখানে মোতায়েন শত শত দাঙ্গা পুলিশ বিক্ষোভকারীদের বিমানবন্দরে প্রবেশ করতে বাধা দেয়। তবে এ সময় কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। জানাবো খেলার খবর। আফগানিস্তানের ক্রিকেটকে নিষিদ্ধ করতে আইসিসিকে কড়া বার্তার চিঠি পাঠালো মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ HRW। সম্প্রতি স্কাই স্পোর্টসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। আইসিসির কাছে পাঠানো পত্রে বলা হয়, যতক্ষণ না পর্যন্ত দেশটিতে নারীরা আবারও শিক্ষা ও খেলাধুলায় অংশ নেওয়ার সুযোগ পায়, ততক্ষণ তালেবান শাসিত আফগানিস্তানকে আইসিসি সদস্যপদ থেকে স্থগিত করার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ থেকে বিরত রাখা হোক। জাতিসংঘের বিজনেস অ্যান্ড হিউম্যান রাইটস নির্দেশিকার ভিত্তিতে আইসিসিকে একটি মানবাধিকার নীতি প্রণয়ন করার অনুরোধও জানান সংস্থাটি। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। দীর্ঘ বিরতির পর সিনেমার গানে ফিরছেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর। আলোক হাসান নির্মিত অ্যাকশন ঘরানার ছবি টগরে কণ্ঠ দেবেন তিনি। গানটির সুর ও সঙ্গীত করেছেন আয়ুষ দাস। হবেরে খেলা কাব্যে শহর, খেলতে এসেছে ওয়ান অ্যান্ড অনলি টগর, এমন কথার গানটি লিখেছেন জান্নাত আরা ফেরদৌস মিলা। গানটি নিয়ে আসিফ বলেন, আসলে এ ধরনের গান গাওয়া একটু কষ্টের, তবে গানটি খুব ভালো হয়েছে, দর্শকদের কাছেও ভালো লাগবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। আদর আজাদ ও পূজা চেরি এই সিনেমায় অভিনয় করেছেন।
সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আর একবার। অন্তর্বর্তী সরকার বিএনপির অভিযোগ ব্যক্তিগতভাবে নেয়, মন্তব্য রুহুল কবির রিজভীর। রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান। নেপালে রাজতন্ত্র ফেরানোর দাবি, সাবেক রাজার সমর্থনে হাজারো মানুষ। এবং আফগানিস্তানের ক্রিকেটকে নিষিদ্ধ করতে আইসিসিকে চিঠি দিল হিউম্যান রাইটস। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কোরাস নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.kurashnews.com। কোরাস নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো আমি জাকির হোসেন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।